আজকের ক্লাসটা শুধু যে A1 লেভেলের বা A2 লেভেল এমন না, এটা একদম জার্মান সবার জন্যই প্রযোজ্য। কারণ প্রিপোজিশন যেগুলো আমরা দেখতেছি সব লেভেলেই কাজে লাগে, এজন্য আমরা সবকিছু একসাথে দেখতেছি। সো অনেক কিছু বুঝবেন না, কারণ হচ্ছে আপনাদের লেভেল হয়তো ওই লেভেলে যান নাই পরে, এজন্য অনেক কিছু অস্পষ্ট থাকবে। বাট যখন আপনারা যাবেন এবং তারপর আবার এই ভিডিওটা রিভাইজ করবেন, আমাদের ইউটিউবে থাকবে, ফেসবুক পেজে থাকবে, যখন আপনারা A2 বা B1 লেভেলে চলে যাবেন তখন দেখবেন যে এই ক্লাসটা আবার রিভিউ করলে সবকিছু ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো গেনেটিভ প্রিপোজিশনের মধ্যে দুইটাই প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে ভেগেন আর হচ্ছে ট্রটস। ভেগেন মানে হচ্ছে বিকজ অফ, কারণে। আমি বললাম যে বৃষ্টির কারণে আমি স্কুলে যেতে পারি নাই, বা বৃষ্টির কারণে আমি আজকে বাসায় অবস্থান করতেছি, কাজে যাই নাই, তাহলে এটা হচ্ছে ভেগান। আর ট্রটস মানে হচ্ছে তারপরও, ইনস্পাইট অফ, তারপরও বাইরে বৃষ্টি তারপরও আমরা খেলতে যাচ্ছি, এরকম কিছু। তো ভেগান, এটা দিয়ে একটা এক্সাম্পল দেখি। ভেগান দেস রেগেন্স ব্লাইভেন ভিয়া সু হাউজে। ভেগেন মানে কারণে, দেশ রেগেন্স মানে বৃষ্টির কারণে। এখানে দেখেন দেশ হয়েছে আর রেগেনটা রেগেন্স হয়ে গেছে। এটা কেন হয়েছে? কারণ আমাদের গেনেটিভ প্রিপোজিশনের জন্য, গেনেটিভের জন্য, গেনেটিভে আমরা দেখছিলাম যখন মাস্কুলিনের সময় গেনেটিভে আর্টিকেল হয় দেশ, আর যেই নাউনটা ওই নাউনটার পরে হচ্ছে এস অথবা ইএস অ্যাড হয়। আর এটা সিমিলারলি মাস্কুলিন আর নয়টাম দুটার ক্ষেত্রেই হয়। মাস্কুলিন আর নয়টাম জেন্ডার যেটা দুটার ক্ষেত্রেই দেশ হয়, আর যেই নাউনটার আগে আর্টিকেলটা বসে তার সাথে এস অথবা ইএস অ্যাড হয়। আর ফেমিনিন আর প্লুরাল যেটা, ওইটার জন্য দিটা হয় যে ডিরেক্টলি দেয়াতে চলে যায়। তো এখানে রেগেন, এইটা হয়ে গেছে আপনার রেগেন্স, ওই যে এস অ্যাড হয়েছে, আর দেয়াটা হয়ে গেছে আমার দেশ। তাহলে ভেগেন দেশ রেগেন্স, বৃষ্টির জন্য ব্লাইভেন ভিয়া সু হাউজে, আমরা বাসায় অবস্থান করছি। তাহলে এখানে ভেগেনটা আমার গেনেটিভ প্রিপোজিশনের মতো কাজ করলো। আসছে সে অর্থ মিলানোর জন্য, আসার পরে সে যেহেতু গেনেটিভ, এই জন্য আমরা বাকি আর্টিকেল আর নাউনের যে ইন্ডুংটা ওইটা গেনেটিভ করে দিছি। ট্রটস, টর্স মানে হচ্ছে বিপরীতটা, মানে এইটা সত্ত্বেও, সত্ত্বেও আমরা যে বলি যে তা সত্ত্বেও, বললাম যে টর্চ দেশ স্লেক্সটেন ভেটার্স। স্লেক্সটেন মানে হচ্ছে খারাপ, ভেটা মানে হচ্ছে আবহাওয়া, ভেটার্স মানে ওইটা গেনেটিভের জন্য অ্যাস্টারসে। খারাপ আবহাওয়া থাকা সত্ত্বেও গিহেনভিয়া স্পাৎসিয়ারেন, আমরা হাঁটতে যাচ্ছি। তাহলে এইটা নিয়ে ট্রসটা সে গেনেটিভ হওয়ার কারণে এখানে দেশ হয়ে গেছে আর্টিকেল, আর অ্যাডজেক্টিভ ইন্ডুংও কিন্তু গেনেটিভ কেজে ইএন হয় ম্যাক্সিমাম গুলা। আর ভেটা, দাস ভেটাটা হয়ে গেছে কি ভেটার্স। তাহলে দাস ভেটাটা হয়ে গেল, এটা হয়ে গেল গেনেটিভের জন্য দাসটা হয়ে যায় দেশ, আর যেই নাউনটা ওই নাউনটা পরে এস অথবা ইএস অ্যাড হয়। তাহলে এখানে শুধু এস অ্যাড হবে। আমরা কখন এস হয় কখন ইএস হয় আপনারা জানেন তো? হুম, না ভাই। জি যখন ভাইয়া। জি ভাইয়া। এক সিলেবল বিশিষ্ট শব্দ থাকে তখন ইএস হয়, আর যখন একাধিক সিলেবল বিশিষ্ট শব্দ থাকে তখন শুধু এস হয়। আর কিছু ইন্ডিং আছে, ওই ইন্ডিং গুলা থাকলেও ইএস হয়। এটা যে এটা গেনেটিভ কেজের ক্লাসে দেখতে পারবেন এটা। তো ভেগান মানে হচ্ছে কারণে, আর ট্রটস মানে হচ্ছে তা সত্ত্বেও, অপোজিট। মানে এইটার জন্য আপনি যেইটার কারণে আপনি যেটা করার কথা তার বিপরীত কিছু করছেন, তখন ওইটা হয়ে যায় ট্রটস। ট্রটস এটা। এই দুইটা হচ্ছে আমাদের গেনেটিভ প্রিপোজিশন। তাহলে আমরা আকুজাটিভ প্রিপোজিশন দেখলাম, ডাটিভ প্রিপোজিশন গুলা দেখলাম, আর গেনেটিভ প্রিপোজিশন গুলো দেখলাম। ওইগুলোর মধ্যে আমরা একটু যদি পিছনের দিকে যাই, এইখানে ডাটিভ যেগুলোর মধ্যে সবুজ মার্ক করা আছে ওইগুলা দিয়ে আমার জায়গা বোঝায়, জায়গাও কিন্তু বোঝায়। যে লিসকম হাউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি, একটা জায়গা বুঝাইছে। তাহলে এই হাউস প্রিপোজিশনটা সে ডাটিভ হিসেবেও কাজ করতেছে, সে আবার লোকালে প্রিপোজিশন হিসেবেও কাজ করতেছে, মানে সে একটা জায়গাও বোঝাচ্ছে। তো আমি লোকালে প্রিপোজিশন নামটা যদি আমি ভুলে যাই আমার কি হবে? কিচ্ছু হবে না। আমি শুধু প্রিপোজিশনের অর্থটা এবং তার প্রয়োগটা বুঝতে পারলে হবে। আমার যে এত ক্যাটাগরির নাম, এই নামগুলো আমার না জানা থাকলেও কোনো সমস্যা নাই, বাট পড়ানোর জন্য কাজে লাগে, এজন্য আমরা নামটা বারবার নিচ্ছি আর কি। গেল এটা। তাহলে গেনেটিভ প্রিপোজিশনও গেল। আর পর হচ্ছে আরেকটা হচ্ছে ভেক্সেল প্রিপোজিশন। ভেক্সেল প্রিপোজিশন মানে কি? কিছু প্রিপোজিশন আছে যেটা আকুজাটিভ হিসেবেও কাজ করে, ডাটিভ হিসেবেও কাজ করে, মানে একই জিনিস এক এক সময় এক এক রকমটা কাজ করে। ভেক্সেল মানে পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন করা, চেঞ্জ করে দেওয়া, সে চেঞ্জ হয়ে যায়, মানে তার রূপটা এক সময় আকুজাটিভ এক সময় ডাটিভ হয়ে যায়, এই জন্য এটাকে ভেক্সেল প্রিপোজিশন বলতেছে। তো কখন সে আকুজাটিভ হিসেবে কাজ করবে আর কখন সে ডাটিভ হিসেবে কাজ করবে, আমরা যখন এই ভেক্সেল প্রিপোজিশন গুলা দিয়ে, যেগুলো হচ্ছে আন, নেবেন, আউফ, ইউবা,
ইন, উনটা, হিনটা, ফুয়া আর সুইশন, এইগুলা যখন কোন একটা নির্দিষ্ট জায়গা বা স্থান বুঝাবে তখন সে ডাটিভ হিসেবে কাজ করবে। আমি বললাম যে এই কলমটা টেবিলের উপরে রাখা আছে, তাহলে কলমটা কোথায় আছে? টেবিলের উপরে। কলমটা নড়তেছে না, কলমটার কোনো মুভমেন্ট নাই, শুধু নির্দিষ্ট একটা জায়গা বোঝানো হয়েছে। যখন কোন একটা নির্দিষ্ট জায়গা বুঝাবে এর মধ্যে কোনো মুভমেন্ট থাকবে না, মানে গতি থাকবে না, সেই স্থির অবস্থায় থাকবে, তখন ওই প্রিপোজিশনগুলোকে আমরা ডাটিভ হিসেবে ইউজ করব। সেম প্রিপোজিশনটাই আমি ডাটিভ হিসেবে ইউজ করব। আর যখন তার মধ্যে একটা গতি থাকবে, যেমন আমি বললাম যে আমি কলমটাকে, আপনারা কলমটা দেখতেছেন তো আমার হাতে, আমি কলমটাকে টেবিলের উপর রাখতেছি, তাহলে আমি এখনো রাখি নাই, রাখতেছি, মানে কলমটাকে আস্তে আস্তে আমি রাখতেছি, একটা গতি আছে। ওই গতি যখন থাকবে তখন সে অ্যাকুজাটিভ হিসেবে কাজ করবে, মানে একটা দিক বুঝাবে। আমি বললাম যে আমি ঢাকার দিকে যাচ্ছি, তার মানে আমার একটা গতি আছে, ইস ফারে না ঢাকা, আমি ঢাকার দিকে যাচ্ছি। আমি যদি বলি আমি ঢাকাতে আছি বা ঢাকাতে বাস করি, ইস বুনে ইন ঢাকা, দেখেন চেঞ্জটা দেখেন, ইস ফারে নাখ ঢাকা। তাহলে এটার অর্থ কি হলো বাংলা? আমি ঢাকার দিকে যাচ্ছি, তাহলে একটা গতি আছে। তাহলে এখানে নাক, এটা একটা আকুজাটিভ প্রিপোজিশন, তাকে আমরা আকুজাটিভ হিসেবে ধরবো। আর আমি যদি বলি যে ইস ওনে ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি, এখানে কোনো গতি আছে? না। হ্যাঁ ভাইয়া। এখানে এইটা হবে সে ডাটিভ হিসেবে কাজ করবে। তার মানে যখন আমাদের গতি থাকবে এটাকে আকুজাটিভ ধরে নিব, গতি না থাকলে আমার ডাটিভে ধরে নিব। তো আমরা প্রিপোজিশনগুলো অর্থ আগে জেনে নিই, তারপর এক্সাম্পলগুলো দেখবো। আন মানে হচ্ছে উপরে, বা আন মানে হচ্ছে পাশে। পাশেটা হচ্ছে কেমন পাশে? ধরেন আমি একটার সাথে আরেকটা স্পর্শ করা অবস্থায় আছে, ওই পাশে। আমি বললাম যে আমি আমার বন্ধুর পাশে বসছি, এখন এমন হইতে পারে আমার বন্ধুর সাথে আমার একটু দূরত্ব আছে। ওই দূরত্ব যদি থাকে, এই নেবেন শব্দের অর্থ পাশে, আন শব্দের অর্থ পাশে। তো এই নেবেনটা হচ্ছে স্পর্শ না করে, একটু দূরত্ব আছে, আর আনটা হচ্ছে স্পর্শ করে পাশে। ধরো আমি বললাম আমি আমার বন্ধুর গায়ে গা লাগিয়ে পাশে বসে আছি, তাহলে আনটা হবে স্পর্শ করা অবস্থায় পাশে থাকলে, আর নেবেনটা হবে স্পর্শ না করা অবস্থায় পাশে থাকলে। এটা সিমিলারলি আউফটা মানে হচ্ছে উপরে, একটা টেবিলের উপর আমি একটা বই রাখলাম, তাহলে একটা সমতল পৃষ্ঠের উপরে আমি বইটা রাখলাম, বইটা কিন্তু টেবিলটার উপরে লেগে আছে, তাহলে এইটার জন্য আমরা ইউজ করবো আউফ, উপরে, বা অন টপ অফ দ্য টেবিল, অন টপ অফ উপরে। আর ইউবা, এটাও হচ্ছে উপরে কিন্তু স্পর্শ করা নাই। আমি বললাম যে আমার টেবিলটার উপরে লাইটটা ঝুলে আছে, টেবিলটার উপরে লাইটটা ঝুলে আছে, তার লাইটটা টেবিলটার সাথে লাগলো না, উপরে ঝুলে আছে, তাহলে ওইটাতে আমরা ইউজ করব ইউবা। তাহলে আউফ এটাও উপরে, ইউবা এটাও উপরে কিন্তু স্পর্শ করা নাই। আন এইটাও পাশে, নেবেন এইটাও পাশে, কিন্তু একটা চিত্র দিব, চিত্র একটু পরে থাকবে। আর আউফ আর উবা এই দুইটা হচ্ছে একটা একটা উপরে, কিন্তু আউফ দিয়ে স্পর্শ অবস্থায় থাকে, আর উবা দিয়ে হচ্ছে স্পর্শটা থাকে না। ইন মানে হচ্ছে মধ্যে, ভিতরে। আমি বললাম যে এই বক্সটার ভিতরে একটা, ধরেন খেলনা আছে, তাহলে বক্সটার ভিতরে ইন। অথবা আমি ব্যাংকের ভিতরে আছি, আমি ব্যাংকে গেলাম কোনো কাজ করতে, আমি ব্যাংকের ভিতরে আছি, তাহলে এটা হবে ইন। উনটা মানে হচ্ছে নিচে। আমি বললাম টেবলটার নিচে একটা বক্স আছে, তাহলে টেবলটার নিচে। উনটা অর্থ অর্থ বুঝতে পারলে এগুলো অটোমেটিক আনা যায়। টেবলটার নিচে। হিনটা মানে পিছনে, টেবলটার পিছনে বা আমার পিছনে একটা জানালা আছে, তাহলে হিনটা। ফুয়া মানে হচ্ছে সামনে, আমার সামনে ক্যামেরা আছে, আপনারা আমাকে দেখতেছেন, ফুয়া আমার সামনে। আর সুইশন মানে বিটুইন, মাঝে। আমি বললাম যে দুইটা চেয়ারের মাঝে একটা, ধরেন টেবল আছে, দুইটা চেয়ারের মাঝখানে একটা টেবল আছে, এটা। তাহলে এগুলা অর্থগুলা শিখবেন, অর্থগুলা সেমই, কিন্তু যখন সে একটা গতি বুঝাবে তখন তাকে আমরা আকুজাটিভে ইউজ করব, যখন সে গতি বুঝাবে না তাকে আমরা ডাটিভে ইউজ করব। তাহলে দেখি তো পার্থক্যটা কিভাবে আমরা বুঝবো। আমি যদি বলি আন প্রিপোজিশনটা, ওইটা আমি বললাম যে ইস হ্যাঙ্গে দাস বিল্ড, হ্যাঙ্গেন মানে হচ্ছে ঝুলানো। ইস হ্যাঙ্গে একটু দ্রুত পড়াচ্ছি, কারণ হচ্ছে আমরা 2 ঘন্টার ভিতরে শেষ করার ইচ্ছা, ক্লাসটা আর একটু রয়ে গেছে বাকি, একটু দ্রুত পড়াচ্ছি, কেউ না বুঝলে জিজ্ঞেস করেন। ইস হ্যাঙ্গে দাস বিল্ড, আমি ছবিটাকে ঝুলিয়ে রাখতেছি, আন দি ওয়ান্ড মানে ওয়ালে, তাহলে ছবিটাকে আমি ওয়ালের মধ্যে ঝুলিয়ে রাখছি, মানে আমি কাজটা করতেছি, ঝুলাচ্ছি, একটা গতি আছে। তাহলে এখানে আনটা হচ্ছে আমার আকুজাটিভ,
তাহলে দি ওয়ান্টই রইল, ওয়ান্ট মানে ওয়াল, এটার ফেমিনিন জেন্ডার দি, ওইটা আকুজাটিভে দি থাকে। এখন সেম আনটাকে যদি আমি বলি যে দাস বিল্ট হ্যাংড আন দেয়া ওয়ান্ট, মানে ছবিটা ওয়ালে ঝুলে আছে, ছবিটা কোথায় আছে? ওয়ালে ঝুলে আছে। তাহলে কেউ এখানে আর ঝুলাচ্ছে না, সে কি করতেছে? শুধু অবস্থানটা বুঝাচ্ছে। তাহলে এখানে গতি নাই। তাহলে আমরা কি বলছিলাম? আনটা এখন ডাটিভ প্রিপোজিশনের কাজ করবে। তাহলে ডাটিভ প্রিপোজিশনের কাজ করার কারণে দি ওয়ানটা এখন কি হয়ে গেছে? দেয়া ওয়ান্ট হয়ে গেছে। এটা বুঝতে পারছেন? এটা জি ভাইয়া। কেউ না একটু বুঝ রিপিট করবেন কাইন্ডলি। দেয়া হয়েছে। হ্যাঁ, তা আরো কয়েকটা দেখি, তাহলে আর সবগুলোই বুঝতে পারবেন। তাহলে আমরা যখন দেখব সেম প্রিপোজিশনটাই যখন সে গতি বুঝাবে তখন আমি এটাকে আকুজাটিভ হিসেবে ধরে নিব, আর যখন সে স্থিতি বুঝাবে মানে কোনো গতি নাই তখন তাকে আমরা ডাটিভ হিসেবে ইউজ করব। তো আমি বললাম যে আমি ছবিটাকে ওয়ালের মধ্যে ঝুলাচ্ছি, আমি একটা কাজ করতেছি, ঝুলাচ্ছি। ধরুন ঝুলাইতে গেলে আমার উপরে উঠতে হবে, এটাকে ধরতে হবে, তারপর লাগাইতে হবে, এখানে একটা কাজ আছে, অ্যাকশন আছে, মুভমেন্ট আছে। তখন সে আকুজাটিভ প্রিপোজিশনের কাজ করবে। আর আমি বললাম ছবিটা ওয়ালের মধ্যে ঝুলে আছে, তাহলে অলরেডি ঝুলাই ফেলছি, এখন ছবিটা কই? ছবিটা ওয়ালের মধ্যে ঝুলে আছে। তাহলে এখানে স্থিতি বা জায়গা অবস্থান বোঝানো হয়েছে, তখন সে ডাটিভ প্রিপোজিশনের কাজ করলো। তো এখানে আনটা, প্রথমটাতে আনটা আমার আকুজাটিভের কাজ করছে, এজন্য ফেমিনিন জেন্ডার হচ্ছে ওয়ান্ট মানে ওয়াল, দি ওয়ানটা আকুজাটিভে দি থাকে। কিন্তু সে যখন ডাটিভে ইউজ হয়েছে তাহলে দি এর ডাটিভ কেস কি? দেয়া। তাহলে এই জন্য এখানে দেয়াটা হয়ে গেছে। তাহলে দাস বিল্ট হ্যাংড আন দেয়া ওয়ান্ট। আরেকটা এক্সাম্পল দেখি, আউফ। আউফ মানে হচ্ছে উপরে। তো আমি বললাম যে জি লিখট দাস বুখ, সে এই বইটাকে রেখেছে। লিগেন মানে হচ্ছে লাই বা অবস্থান করা, থাকা বা রাখা। দাস বুকড আউফ দেন টিস, সে টেবিলের উপরে বইটাকে রাখছে। তাহলে টেবিলের উপরে রাখছে, তাহলে রাখতে গেলে একটা গতি আছে না? এখানে আমি উঠে এসে বইটাকে নিয়ে আস্তে হেঁটে এসে টেবিলের উপরে রাখবো, এখানে একটা গতি আছে। এই জন্য সে, আমি বুঝতে পারলাম সে আকুজাটিভ হবে, কারণ আমরা বলছি গতি থাকলেই আকুজাটিভ। তাহলে এই যে আউফ দেন টিস, টেবিলের উপরে আমি বইটা রাখছি, ধরেন টেবিলের উপরে আমি বইটা রাখছি, তার মানে এখানে একটা গতি আছে। তো এখানে দেয়া টিসটা কি হয়ে যাবে আকুজাটিভে? দেয়া টিসটা আকুজাটিভে কি হয়? দেন হয় না? দেন দেন তাহলে এখানে দেন চলে আসছে। তাহলে আউফ দেন টিস, সে বইটাকে টিসের উপরে রাখছে। অথবা দাস, আমি যদি এখন বলি যে বইটা টেবিলের উপরে আছে, তাহলে দাস বুক লিগড আউফ ডেম টিস, বইটা টেবিলের উপরে আছে। তাহলে টেবিলের উপরে আছে, এখানে কোনো গতি নাই, শুধু অবস্থান বুঝাইছে। তাহলে অবস্থান যদি বুঝায় তখন এই আউফ প্রিপোজিশনটা এখন কি হিসেবে কাজ করবে? ডাটিভ হিসেবে কাজ করবে না? তাহলে ডাটিভ হিসেবে কাজ করলে ডিয়া টিসটা এখন ডাটিভে ডেম টিস হয়ে যাবে না? তাই না? জি ভাইয়া। তাহলে এইটাই, বাকি সবগুলা দেখবেন হিন্টা মানে পিছনে। আমি বললাম যে আমি বাড়ির পিছনে যাচ্ছি, তাহলে আমার একটা গতি আছে, সে আকুজাটিভ হিসেবে কাজ করলাম। আমি বললাম যে আমি বাড়ির পিছনে দাঁড়িয়ে আছি, তাহলে এখানে আমার কোনো গতি না, একটা অবস্থান, তাহলে এটা ডাটিভ প্রিপোজিশন হিসেবে কাজ করবে। সেম ইনটা, ইন মানে হচ্ছে মধ্যে বা ভিতরে যাওয়া। আমি বললাম যে আমি ব্যাংকের ভিতরে যাচ্ছি, ঠিক আছে, আমি বললাম আমি ব্যাংকের ভিতরে যাচ্ছি, তার মানে এখানে একটা গতি আছে, সে আকুজাটিভ হিসেবে কাজ করবে। আমি যদি বলি আমি ব্যাংকের ভিতরেই আছি, এখন আমি আর যাচ্ছি না, আমি আছি অলরেডি, কোনো গতি নাই, স্থিতি, তখন সে আবার ডাটিভের কাজ করবে। যেমন জি গেট, সে যাচ্ছে ইন দেন পার্ক, পার্কে, সে পার্কে যাচ্ছে। তাহলে ডিয়া পার্কটা এখন ডিয়ার আকুজাটিভ কি? দেন না? তাহলে ইজ জি গেট ইন দেন পার্ক, সে পার্কে যাচ্ছে। তাহলে এখানে গতি আছে, এই জন্য আকুজাটিভ, এই ইনটাকে আকুজাটিভ ধরে নিলাম। কিন্তু আমি যদি বলি যে সে পার্কের এখানে আছে, পার্কের মধ্যে আছে, জি ইস্ট ইন দ্যাম পার্ক, সে পার্কে আছে, মানে পার্কে হয়তো সে বসে আছে বা দাঁড়ায় আছে। তাহলে এখানে ইনটা এখন কি হয়ে যাবে? ডাটিভ কেজের কাজ করবে। তাহলে ইন দ্যাম পার্ক, সে পার্কের মধ্যে আছে। এখন চাইলে আপনারা ইন আর ড্যামকে ইমও বলতে পারেন, ইম পার্ক, কারণ ইন আর ড্যাম একসাথে হয় কি হয়? ইম হয়ে যায়। তাহলে এখানে মোট কথা হচ্ছে সে যখন গতি বুঝাবে তখন সে আকুজাটিভ হবে, আর সে যখন স্থিতি বুঝাবে তখন তাকে ডাটিভ হিসেবে ইউজ করতে পারবেন। তো একই প্রিপোজিশন গতি বুঝাইলে আকুজাটিভ, না বুঝাইলে ডাটিভ, এই যে পরিবর্তনটা হচ্ছে, ওই পরিবর্তন হওয়ার রয়েছে হচ্ছে ভ্যাক্সেল। এজন্য এই প্রিপোজিশন গুলাকে বলে হচ্ছে ভ্যাক্সেল প্রিপোজিশন। বুঝতে পারছেন আপনারা?
জি ভাইয়া জি ভাই যদি বুঝতে পারেন আমরা একটা উবুং করি, একটা এক্সারসাইজ করি, দেখি আপনারা কতটুকু বুঝলেন। এয়া স্টেলট, সে রাখতেছে দি ল্যাম্পে, ল্যাম্পটাকে, বাতিটাকে, উবা টিস, টেবিলের উপরে। তাহলে সে টেবিলের উপরে বাতিটাকে রাখতেছে। এখানে আর্টিকেল দেওয়া আছে দেয়া, তাহলে এখানে কি হবে? অ্যাকুজাটিভ হবে না ডাটিভ হবে? Accusative. তাহলে দেয়াটা হয়ে যাবে দেন, তাই না? Then. কারণ সে রাখছে, একটা গতি আছে। আমি বললাম দেয়া বাল, বলটা লিকড, অবস্থান করছে সুইশেন, বিটুইন, মধ্যে, স্টুলেন মানে টেবিল, স্টুল মানে কি চেয়ার, চেয়ারগুলোর মধ্যে বলটা মাঝখানে আছে। তাহলে এখানে কি স্থিতি না গতি, অ্যাকুজেটিভ না ডাটিভ? ডাটিভ হবে। তাহলে এই যে ডি, এই ডিটা কিন্তু প্লুরাল দি, এই প্লুরাল দিটা এখন ডাটিভে কি হয়? দেন প্লাস নাউনটার পরে একটা এন হয়। তাহলে এন তো অলরেডি নাউনের পরে আছে, এখানে আমার হবে কি ডেন, তাই না? জি ভাইয়া জি জেটস্ট, জেটস, এই যে দেখেন জিটসেন, দুইটা ভার্ব এখানে, একটা হচ্ছে জিটসেন মানে হচ্ছে বসা, আমি বসে আছি চেয়ারের মধ্যে, আর জেটসেন মানে বসতে যাওয়া, মানে এটা একটা ভার্ব, মানে মুভমেন্ট আছে। তাহলে এখানে মুভমেন্টটা বুঝাইছে জেটসেন, জেটস, জি জেটস, জি সে নিজেকে বসাচ্ছে বা ইয়ে করতেছে, নেবেন পাশে, তারপর হচ্ছে জেসেল মানে হচ্ছে আর্ম চেয়ার, ইজি চেয়ার, তাহলে সে তার ইজি চেয়ারের পাশে নিজেকে বসাচ্ছে, মানে সে বসতেছে, এখানে একটা মুভমেন্ট আছে। তাহলে দেয়াটা কি হবে এখানে? দেন ডেন, একটা ডেন হবে দাস কিন্ড, বাচ্চাটা, স্লেফট মানে ঘুমাচ্ছে, ইন ব্যাট বিছানায় ঘুমাচ্ছে, কি হবে? ডেম, ডেম হবে কেন ড্যাম হবে? ডাটি কারণ ডাটিভ, কারণ হচ্ছে কোনো গতি বুঝায় নাই, সে বিছানায় ঘুমাচ্ছে, ডাটিভ। তাহলে দাসের ডাটিভ হচ্ছে দেম। গুড। দেয়া হুন্ড, কুকুরটা, লয়েফট মানে দৌড়াচ্ছে, উনটা নিচে, আউট, দাস আউটু গাড়িটার নিচে, কুকুরটা হাঁটতেছে বা দৌড়াচ্ছে, তাহলে এখানে গতি আছে, তাহলে দাসটা কি হবে? ডেন, দাসই হবে ভাই। দাসই দাসই হবে হবে। দাসই হবে, তাই না? দাস হবে, যেহেতু মুভমেন্ট সে অ্যাকুজাটিভ হবে। তাহলে আপনারা তো বুঝতেছেন, যাক ভালো লাগতেছে আপনারা বুঝতেছেন এটা। তাহলে এগুলা ছিল হচ্ছে আমাদের অ্যাকুজাটিভ, ডাটিভ, গেনেটিভ আর ভেক্সেল প্রিপোজিশনের ক্যাটাগরিটা পড়াইছি। এর মধ্যে কিছু আছে জায়গা বোঝায়, যেগুলা জায়গা বোঝায় ওইগুলাকে আবার লোকালে প্রিপোজিশন হিসেবেও ডাকা হয়, কারণ সে লোকাল বা জায়গা বোঝাচ্ছে, এজন্য তাকে লোকালে প্রিপোজিশন হিসেবে ডাকা হয়। তো একসাথে সবগুলাকে এখানে কভার করে ফেললাম। এখানে একটা ছবি আছে, ছবিটা হচ্ছে ওই যে এক ভাই বলছিলেন চিত্র দিয়ে বুঝাই দিলে ভালো হয়। যখন কোন একটা জায়গা বোঝাবে স্থিতি, তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে ডাটিভে, আর যখন গতি বোঝাবে ওইটাকে অ্যাকুজাটিভে বলবো। তো ওই যে প্রিপোজিশন গুলা, এরকম 9টা প্রিপোজিশন আছে, ওই 9টা প্রিপোজিশন কোনটা কি রকম এটা আমি বাংলাতে মুখে বলছিলাম, এখন চিত্র দিয়ে বোঝাই। আউফ মানে উপরে, উপরে মনে করেন একটা সমতল পৃষ্ঠের উপরে কেউ আছে, ধরেন পাখিটা এটার উপরে আছে, ওয়ালের উপরে, তাহলে এটা হচ্ছে আউফ। আর উবা মানে উপরেই কিন্তু মাঝখানে গ্যাপ আছে, স্পর্শ করে না, তাহলে এটা হবে উবা। উনটা মানে নিচে, তার মাথার উপরে বক্সটা উঠে গেছে। ফুয়া মানে সামনে, বক্সটার সামনে এসে দাঁড়ায় আছে। হিনটা মানে পিছনে, সে বক্সটার পিছনে আছে। নেবেন মানে পাশে, সে পাশে আছে। আন মানেও পাশে, কিন্তু আন মানে হচ্ছে একজন আরেকজনের সাথে লেগে থাকা, এই যে দেখেন লেগে আছে দুইটা পাখি একটা আরেকটার সাথে। সুইশন মানে বিটুইন, মাঝখানে, দুইটা জিনিসের মাঝখানে। আর ইন মানে হচ্ছে ভিতরে, এটা। তো এইগুলা হচ্ছে আমাদের প্রিপোজিশন গুলো আছে, ওইটা থেকে দেখতে পারবেন। ছবিটা আমার এই লিঙ্কটা থেকে কালেক্ট করা হয়েছে, এটা আমার তৈরি করা না, সোর্সটা দিয়ে দিলাম। তো এই হচ্ছে আপনাদের ভেক্সেল প্রিপোজিশন গুলো। এখন আমি যদি বলি পাখিটা টেবিলের উপরে দাঁড়িয়ে আছে বা বসে আছে, তাহলে এটা হবে কি ডাটিভ। আর আমি যদি বলি পাখিটা উড়ে গিয়ে টেবিলের উপর বসতেছে, তখন এটা কি হবে? অ্যাকুজাটিভ হবে না? অ্যাকুজাটিভ, এটা মনে রাখবেন। তো এই গেল আমাদের ভেক্সেল প্রিপোজিশন। তাহলে মোটামুটি আমাদের লোকালে টেম্পোরালে প্রিপোজিশন কভার করলাম আমরা,
যদি একটু রিভাইজ করি, টেম্পোরালে প্রিপোজিশন মানে হচ্ছে সময় নিয়ে বলা যে প্রিপোজিশনগুলা। তারপর আমরা লোকালে প্রিপোজিশন পড়লাম। লোকালে প্রিপোজিশন মানে হচ্ছে যে প্রিপোজিশনগুলা দিয়ে কোনো একটা জায়গা বোঝায়। ওইটার মধ্যে কিছু ছিল অ্যাকুজাটিভ, কিছু ছিল ডাটিভ, কিছু ছিল ভেক্সেল প্রিপোজিশন। তো সেজন্য আমরা লোকালে প্রিপোজিশনগুলো একসাথে না পড়ে আমরা কি করছি, সবগুলো অ্যাকুজাটিভ প্রিপোজিশন একসাথে পড়ে ফেললাম, সবগুলা ডাটিভ প্রিপোজিশন একসাথে পড়ে ফেললাম, আর বোনাস হিসেবে আমরা গেনিটিভের যে দুইটা প্রিপোজিশন আছে ওই দুইটাও পড়ে ফেললাম, আর সবশেষে আমরা ভেক্সেল প্রিপোজিশন সবগুলাই পড়লাম। এইটা গেল দুইটা বড় ক্যাটাগরি। এখন আর দুইটা ক্যাটাগরি আছে, একটা বেশি সময় লাগবে না, আমাদের হাতে আরো 25 মিনিট সময় আছে, 11টা পর্যন্ত ক্লাস নিব, আপনারা যারা চান থাকতে পারেন। একটা হচ্ছে রিক্সটুং প্রিপোজিশন, রিক্সটুং মানে হচ্ছে ডাইরেকশন। ডাইরেকশন আমি বললাম যে আমি ঢাকার দিকে যাচ্ছি, ইশফারে নাখ ঢাকা, আমি ঢাকায় যাচ্ছি, তাহলে ঢাকার দিকে। অথবা আমি উত্তর দিকে হাঁটতেছি, দিকে বোঝাচ্ছে, একটা ডাইরেকশন বোঝাচ্ছে। যে এই প্রিপোজিশনগুলো ডাইরেকশন বোঝাবে তাদেরকে আমরা রিক্সটুং প্রিপোজিশন হিসেবে চিনি। ওইগুলোর মধ্যে আবার কিছু আছে আকুজাটিভের কাজ করে, কিছু আছে ডাটিভের কাজ করে, মানে ওই একই প্রিপোজিশন বারবার এক এক জায়গায় এক একভাবে ব্যবহৃত হচ্ছে এইটা। তো এই রিক্সটুং প্রিপোজিশন গুলা কি, যেগুলা দিয়ে যা দেখায় কোনো দিকে বা কোথায় কেউ বা কিছু যাচ্ছে, মানে এই প্রিপোজিশন গুলা দেখায় হচ্ছে কোন দিকে বা কোথায় কেউ যাচ্ছে বা কোন একটা কিছু যাচ্ছে। আমি বললাম যে গাড়িটা তো চট্টগ্রামের দিকে যাচ্ছে বা বাসটা তো ঢাকার দিকে যাচ্ছে, ওই তো ডাইরেকশন, ওইগুলোর জন্য আমরা রিক্সটুং প্রিপোজিশন গুলা বলি। তো এগুলোর মধ্যে অনেকে অনেক প্যাচ লাগান, যেমন নাখ কখন হবে, সু কখন হবে, ইন কখন হবে, এটার মধ্যে যেই প্যাচটা লাগে। যেমন আমি বললাম যে একবার হচ্ছে নাক ঢাকা, আবার হচ্ছে সুম আর্টস, আবার হচ্ছে ইনস মিউজিয়াম, আছে না? কখন এখানে নাকটা হবে, কখন এরকম কেউ আছেন আপনাদের এই প্যাচটা লাগে, কখন ইন হবে? ভাই আমারই পেস লাগে। লাগে ভাইয়া, লাগে ভাইয়া। তাহলে আশা করি আজকে ক্লাসটার পরে ইনশাল্লাহ লাগবে না। তো আমরা ক্যাটাগরিগুলো দেখে নিব যে কোন কোন সিচুয়েশনে কোন প্রিপোজিশনটা হবে। তো ফার্স্টে আমরা দেখি নাক। নাক মানে হচ্ছে দিকে বা কাছে, কোন একটা দিকে যাচ্ছে না। কোন কোন সিচুয়েশনে আমরা নাক ইউজ করব, আমি এখানে বাংলাতে লিখে দিছি। যে কোনো একটা দেশ যদি বুঝাই, কিছু দেশ আছে আর্টিকেল সহ আছে, ওই দেশগুলা না, যেগুলো আর্টিকেল নাই ওই রকম কিছু আছে, 30টার মতো দেশ আছে যেগুলোতে আমরা আর্টিকেল ইউজ করি। যেমন দি সোয়াইটস অর্থ কি? দি সোয়াইটস অর্থ কি বলেন তো? সুইজারল্যান্ড। তাহলে সুইজারল্যান্ডের আর্টিকেল হচ্ছে ফেমিনিন জেন্ডার, তাহলে তার আর্টিকেল আছে। আবার দি ইউএসএ মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তাই না? দি ইউএসএ, তাহলে এখানেও আর্টিকেল আছে। তো যেগুলো আর্টিকেল আছে ওইগুলা না, আর্টিকেল ছাড়া যতগুলা দেশ আছে, ম্যাক্সিমাম দেশে আর্টিকেল ছাড়া, ওই দেশগুলার দিকে যদি আপনি যান তাহলে আমি ইউজ করব নাক। বা আপনি যদি কোনো শহরের দিকে যান ইউজ করবেন নাক। কার্ডিনাল ডাইরেকশনস মানে হচ্ছে আমি বললাম যে আমি উত্তর দিকে যাচ্ছি, আমি দক্ষিণ দিকে যাচ্ছি, পূর্ব দিকে যাচ্ছি, পশ্চিম দিকে যাচ্ছি, ওই দিক যখন বুঝাবেন তখনও ইউজ করবেন নাক। আর সাধারণ দিক নির্দেশনা, আমি বললাম, কেউ আমাকে এসে জিজ্ঞেস করলো যে স্কুলটা কোন দিকে, আমি বললাম সামনে যে ডানে যান, তাহলে এই যে ডাইরেকশন দিলাম তাকে, ওইটাতেও আমরা ইউজ করব। আমি বললাম যে সামনে, নাক ফর্নে, নাক মানে হচ্ছে টু ফর্নে, ফর্নে মানে হচ্ছে সামনে আমি বললাম। অথবা নাক রেক্সট আমি বললাম ডান দিকে বা বাম দিকে, লিঙ্কস আমি বললাম যে লিঙ্কস, নাক লিঙ্কস, বামে যান। তাহলে এই যে ডাইরেকশন, ওই ডাইরেকশনগুলোর জন্য আমরা নাকটা ইউজ করব। তাহলে আপনারা এইখান থেকে এই ক্যাটাগরিগুলো যখন পাবেন, ওই দিকে যাইতে গেলে তখন নাকটা ইউজ করবেন। কয়েকটা এক্সাম্পল দেখি। ইশফারে নাক ডয়েচল্যান্ড, আমি জার্মানির দিকে যাচ্ছি। এয়া গেট নাক বার্লিন, সে বার্লিনের দিকে যাচ্ছে। ভিয়া ফারেন নাক নর্ডেন, আমরা উত্তর দিকে যাচ্ছি। গিয়ে নাক ফর্নে, সামনে যাও, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এর জন্য গিয়েন থেকে গিয়ে হয়ে গেছে এটা। তো গিয়ে ফর্নে, ফর্নে মানে কি বুঝাইছে? সামনে, সামনে, সামনে। মাইকগুলো অফ করে দেন, ব্যাকগ্রাউন্ডে নয়েজ থাকলে মাইকগুলো অফ রাখেন কাইন্ডলি। ফর্নে মানে সামনে, হিন্টা মানে পিছনে, তারপর লিঙ্কস মানে বামে, রেক্স মানে ডানে, এরকম। তো এইখানে এই ক্যাটাগরিগুলো থাকলে আমরা নাক ইউজ করবো। আরেকটা স্পেশাল কেস আছে, সেটা হচ্ছে ভাই এখানে ফর্নে কি যে অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে? হ্যাঁ, ফর্নে অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। যাও, সামনে যাও, তাহলে ভার্বের কথা যে বলে সেই তো অ্যাডভার্ব, তাই না? তাহলে এখানে হ্যাঁ। অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। তাহলে ইস গিয়ে নাক হাউসে, এটা একটা স্পেশাল কেস। হাউস, হাউসটা হচ্ছে কি
দাস হাউস না? এখানে অনেকে প্রশ্ন করে শেষে ইটা কেন আসে। তো এটা জাস্ট আগে আমরা মনে রাখি বাড়ির দিকে যাইতে গেলে আমরা নাক ইউজ করব, এটা স্পেশাল কেস, বাড়ির দিকে যাইতে গেলে আমরা নাক ইউজ করব। আর এখানে শেষে ইটা কেন হয়েছে, নাউনের পরে তো ইন্ডিং এর কোনো চেঞ্জ হয় না, এটা হচ্ছে ওল্ড জার্মান গ্রামারে আগে ডাটিভ হলে বা কেস হলে তাদের ইন্ডুং গুলা নাউনের পিছনে বসতো, ওইখান থেকে কিছু রয়ে গেছে এখনো, যেগুলার আমরা এখন ডাটিভ হলে কি করি, আর্টিকেলে ডাটিভ চেঞ্জ করে দেই, ডেম বা ডিয়াতে নিয়ে যাই, অ্যাডজেক্টিভ ইন্ডুং এনে ডাটিভের রূপটা বসাই দেই, কিন্তু নাউনকে আমরা কিন্তু ইনটেক রাখি, কিছু করি না। কিন্তু আগের জার্মান ভাষায় মাঝে মধ্যে নাউনের সাথে থাকতো, ওইটারই ইটা এখানে রয়ে গেছে। এই জন্য বাড়ির দিকে যদি যান তখন হাউসটা হয়ে যায় হাউজে, না হাউজে। হ্যাঁ ইস গিয়ে ভাই, না, জার্মান ভাষায় কি চেঞ্জ হয় নাকি? কি চেঞ্জ হয়? এই যে বললেন যে হাউজে ওল্ড জার্মান। হ্যাঁ, বাংলাদেশেও তো ঈদ থেকে কতদিন ঈদ হয়, তারপর আবার ঈদ হয়, হয় না? হ্যাঁ তো হ্যাঁ। ও আগের যুগের জার্মান ভাষায় ওদেরও তো ওইরকম ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আছে যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে রিসার্চ করে, মাঝে মধ্যে চেঞ্জ করে, হয়তো করতে পারে, আমার এত ডিপ নলেজ নাই। আমি B2 সার্টিফাইড, আমি তাদের কালচারের সাথে এত বেশিও করি নাই যে আমি এই ধরনের জিনিসগুলো জানতে পারবো, বুঝতে পারবো। তো ওইটা হচ্ছে ওল্ড জার্মানে ওরা আর্টে কাজুস বা কেজের ইন্ডিং গুলা তারা নাউনের পরে ইউজ করতো, ওইটার থেকে ইটা আসছে এটা। তো এটা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে নাকটা কেন আসছে। তো নাকটা আমরা কি কি ক্ষেত্রে ইউজ করব, কোন একটা দেশের দিকে গেলে যেগুলোতে আর্টিকেল নাই, কোন একটা শহরের দিকে গেলে, কোন একটা দিক বুঝালে, কোন একটা সাধারণ দিক নির্দেশনা দিলেও, আর আমরা বাড়ির দিকে গেলে ওই ক্ষেত্রগুলাতে আমরা নাক ইউজ করব, এইটা। তারপর আছে সু। সু মানে হচ্ছে কারো কাছে বা দিকে বা কোনো উদ্দেশ্যে গেলে, যেমন আমি বললাম যে আমি কারো কাছে যাচ্ছি, আমি আমার বাবার কাছে যাচ্ছি, তাহলে সু। মানুষের কাছে গেলে বা কোনো একটা প্রতিষ্ঠানের দিকে গেলে, তো প্রতিষ্ঠান হইতে পারে ব্যাংক, হইতে পারে স্কুল, ইউনিভার্সিটি, এগুলা। কোন একটা অনুষ্ঠান, আপনি মনে করেন কনসার্টে যাচ্ছেন বা কোন একটা ওয়াজ মাহফিলে যাচ্ছেন বা কোন একটা পার্টিতে যাচ্ছেন, কোন একটা কার্যক্রম, আপনি কোন একটা কিছু করতে যাচ্ছেন, যেমন আপনি ব্যায়াম করতে যাচ্ছেন, আপনি সুইমেন, সাঁতার কাটতে যাচ্ছেন, ওই অ্যাক্টিভিটিস বলেন এগুলাকে, অ্যাক্টিভিটি, ওইগুলার দিকে গেলে, অথবা দূরের কোনো জায়গার দিকে গেলে। আমি বললাম ধরেন আমি আছি ব্রাহ্মণবাড়িয়া, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশে, তাই আমি ব্রাহ্মণবাড়িয়া ভাই থেকে ধরেন, আমারও ব্রাহ্মণবাড়িয়া। জিয়া গুড। আমাদের অনেকে স্টুডেন্ট আছেন ব্রাহ্মণবাড়িয়ার, ভালো লাগে। বাংলাদেশে অনেক জায়গায় স্টুডেন্ট আছেন, প্রচুর স্টুডেন্ট আছে আমাদের। তো আমি বললাম যে আমি ধরেন জার্মানিতে যখন আসি, ব্রাউনবাই থেকে ট্রেন নিয়ে ঢাকায় যেতে হয়, ঢাকা এয়ারপোর্ট নামে ঢাকা থেকে আসি, তাহলে আমি বললাম যে আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি, বিমানবন্দর যাচ্ছি, তাহলে এটা দূরের জায়গা হইলো না? আমি আমার বাড়ি থেকে 2-3 ঘন্টা জার্নি করে আমি এয়ারপোর্টে যাব। তো এরকম দূরের জায়গার দিকে গেলে তখনও আমরা সুটা ইউজ করি। তো দূরের জায়গার দিকে যাওয়া মানে এই না যে ওইটার ভিতরে যাওয়া, কিন্তু আমি বললাম যে আমি এয়ারপোর্ট যাচ্ছি, মানে আমি জায়গাটা বোঝাচ্ছি যে আমি বিমানবন্দর যাব। এখন বিমানবন্দর যে বিমানবন্দরের ভিতরে ঢুকবো কি ঢুকবো না এটা কিন্তু ক্লিয়ার না, তাহলে এরকম দূরের জায়গা যেখানে ভিতরে যাচ্ছেন কিনা সেটা নিশ্চিত না, ওই সময় আমরা সু ইউজ করব। আর দূরের জায়গার বদলে যদি হয় কাছের জায়গা, কাছের জায়গা, কাছের জায়গা এবং আপনি এটার ভিতরে যাচ্ছেন, তখন হবে ইনটা একটু পরে ইনটা দেখাবো, তখন হয়ে যাবে ইন। যেমন ধরেন আমার বাড়ি থেকে আমার ব্যাংক হয়তো ব্রাহ্মণবাড়িয়াতে, বা আমার এখানে আমার ব্যাংক হয়তো 5-10 মিনিট লাগবে, কাছের জায়গায়। আমি বললাম আমি ব্যাংকে যাচ্ছি, মানে আমি ব্যাংকে গেলে আমি ব্যাংকের ভিতরে যাব, তখন আমি প্রিপোজিশন ইউজ করব ইনটা। তো ইনটা আসলে আমি ইনটা দেখাবো। কয়েকটা এক্সাম্পল দেখি। আমি বলছিলাম এখানে মানুষের দিকে গেলে আমরা সু ইউজ করবো, তাহলে ইস গিয়ে সু মাইনার উমা, আমি আমার দাদির কাছে যাচ্ছি, আমি আমার দাদির কাছে যাচ্ছি, তাহলে সু উমা। এখন এই সুটা আবার আমরা একটু আগে পরে আসছিলাম না, ডাটি প্রিপোজিশন, তাহলে আমার দাদি, তাহলে কি আমার দাদি, তো এটা ফেমিনিন জেন্ডার, তাহলে মাইনে উমা এইটা হওয়ার কথা ছিল, এখন মাইনেটা ডাটিভ কেজে মাইনার হয়ে যায় না, এই জন্য এখানে আবার মাইনার হয়ে গেছে এটা। তো এখানে সু দিয়ে আমরা বুঝতেছি আমরা কোন একজন মানুষের দিকে যাচ্ছি, এই জন্য সুটা আসলো। অথবা আমি মনে করেন আমার এক বান্ধবী লিজা, ওর কাছে যাচ্ছি, ভিয়া ফারেন সু লিজা, আমরা লিজার দিকে কাছে যাচ্ছি। এ গেট সুয়া শুলে, সে স্কুলে যাচ্ছে, তাহলে এই যে একটা প্রতিষ্ঠান, তাহলে সে স্কুলে যাচ্ছে, এই যে সু, সুয়া মানে কি বলেন তো, সুয়া মানে কি? আমরা শুলে, শুলে এটা কোন জেন্ডার ছিল?
Family. Feminine. ডি শুলে। এখন দি শুলেটাকে আমি যদি সু ইউজ করি, সু একটা ডাটিভ প্রিপোজিশন না, এই জন্য ডিটা কি হয়ে যাবে, দেয়া হয়ে যাবে না? তাহলে সু আর দেয়া এই দুইটাকে আবার মিলে হয়ে যায় কি, সুয়া। তাহলে এখানে এখানে সুটা আসছে আমি একটা প্রতিষ্ঠানের দিকে যাচ্ছি, এজন্য সু আনছি। আমি নাকা আনি নাই, ইন আনি নাই, আমি সু আনছি। কেন? কারণ সে একটা প্রতিষ্ঠানের দিকে যাচ্ছে। তাহলে সুটা আসলো কেন, এটা আমি বুঝতে পারলাম। আর এইখানে সুটা আবার যেহেতু ডাটিভ প্রিপোজিশন, তাহলে দি শুলেটা হয়ে গেছে ডেয়া শুলে, এজন্য দুইটা একসাথে মিলে সুয়া হয়ে গেছে। সিমিলারলি সুয়া বাঙ্ক, ব্যাংকও দি বাঙ্ক, এজন্য সুয়া হয়ে গেছে। এখন কনসার্ট বা আর্টস, আমি বলতে আমি ডাক্তারের কাছে যাচ্ছি, কি হবে, এস কে সুম আর্টস। তাহলে এইটা আর্টস, এটা ডিয়া আর্টস না, ডিয়া আর্টস মাস্কিলিন। এখন সুটা কেন আসছে, কারণ আমি একটা ব্যক্তির কাছে যাচ্ছি বা একটা প্রতিষ্ঠানে যাই, ডাক্তার যে তার চেম্বার নিয়ে বসে, এটা একটা প্রতিষ্ঠান, হসপিটাল এটা একটা প্রতিষ্ঠান। তো এই জন্য আমি সুটা আনছি, নাক না এনে সুটা আনছি। আর আর্টস সে যেহেতু মাস্কিউলাইন, এজন্য ডিয়ারটাকে আমি ডাটিভে ড্যাম বানাই ফেলছি, কারণ সুটা আমার ডাটিভ প্রিপোজিশনও। তাহলে সু আর ড্যাম মিলে হয়ে গেছে সুম, সুম আর্টস এইটা। তারপর আরো কি আছে, সুয়া পার্টি, দি পার্টি ছিল, সুয়া পার্টি হয়ে গেছে ডাটিভে। সুম স্পট, অ্যাক্টিভিটি, আপনি খেলাধুলা বা ব্যায়াম করতে যাচ্ছেন, আপনি কাজে যাচ্ছেন, অ্যাক্টিভিটি, সু আসবে। আপনি দূরে কোনো একটা জায়গায় যাচ্ছেন, ফ্লুগাফেন মানে বিমানবন্দর, তাহলে সু আসছে। তাহলে সু আসে হচ্ছে আমাদের এই ইভেন্টগুলোর ক্ষেত্রে এটা। তো নাক আসবে কখন, দেশের দিকে গেলে, শহরের দিকে গেলে, বাড়ির দিকে গেলে, অথবা কোনো একটা দিকে গেলে। আর সু আসবে কখন, মানুষের দিকে গেলে, প্রতিষ্ঠানের দিকে গেলে, কোনো একটা অনুষ্ঠানের দিকে গেলে, কোনো একটা অ্যাক্টিভিটির দিকে গেলে, দূরের কোনো একটা জায়গার দিকে গেলে, এটা। তাহলে এই গেল সুটা। আরেকটা আছে, সেটা হচ্ছে ইন। ইনটাও সেম, কোন একটা দিকে গেলে বা কারো দিকে গেলে। কোন কোন ক্ষেত্রে, সেটা হচ্ছে কোন একটা ভবন বা কোন একটা বাড়ি বা অফিস। ইনটা হচ্ছে স্পেসিফিকলি আমরা কিন্তু ভিতরে যাওয়া বোঝায়। আমরা একটু আগে ভেক্সেল প্রিপোজিশন পড়ে ফেলছিলাম না, যে পাখিটা বক্সের ভিতরে আছে। তাহলে ইন দিয়ে দিকেও বোঝায়, তার পাশাপাশি কোন একটা কিছুর ভিতরে যাওয়ার পসিবিলিটি থাকলে ওইটাও বোঝায়। যেমন আমি ব্যাংকের দিকে যাচ্ছি, মানে আমি ব্যাংকে গিয়ে ব্যাংকের ভিতরে যাব, তখন আমার ইনটা আসবে। আর ব্যাংকের দিকে শুধু যাচ্ছি, আমি জানি না ভিতরে ঢুকবো কিনা, তখন কি হবে, সুয়া হবে। একটু আগে দেখছি সুয়া বাঙ্ক, এটা। তো আমি কোনো একটা ভবন, বাড়ি, অফিস, সিনেমা হল, আমরা বলি না ইন্স কিনু অথবা ইন্স মিউজিয়াম, ইসগিয়া ইন্স মিউজিয়াম, পরে আসছি আমরা বইয়ে না, এওয়ানে। তো এইগুলা হলে আমরা ইন ইউজ করব। সীমাবদ্ধ জায়গা মানে বাউন্ডারি আছে, ধরেন একটা পার্ক, পার্কটার একটা বাউন্ডারি আছে, একটা নির্দিষ্ট জায়গা আছে, একটা ফরেস্ট, বনেরও একটা নির্দিষ্ট জায়গা আছে। ওই কোন একটা বাউন্ডেড একটা এরিয়ার ভিতরে গেলে আপনি তখনও ইনটা ইউজ করবেন। কার্ডিনাল ডাইরেকশন মানে নর্থ এন্ড ওয়েস্টার্ন, এগুলা দিক বুঝাইলেও ইনটা ইউজ হয়। কিন্তু ইনটার আরেকটা বিশেষত্ব আছে, এই দিকের ক্ষেত্রে আমরা নাক দিয়ে পরে আসছি একটু আগে, আবার এইখানেও দেখতেছি ইন হচ্ছে। এটা পার্থক্য কি আমি এক্সাম্পল দেখাইলে বলবো। কাছাকাছি কোনো জায়গা যেটার ভিতরে আপনি যাবেন, ওইটার ক্ষেত্রে হবে ইন। তো আমি একটু এক্সপ্লেন করি। ধরেন আমি আছি এইখানে, আমি এই পয়েন্টে আছি, এইখানে আমার একটা ব্যাংক আছে, বাঙ্ক। এইখান থেকে এইখানে দূরত্ব মনে করেন 10 কিলোমিটার। তাহলে আমি এই দিকে যাচ্ছি, কোন প্রিপোজিশন হবে, আমি যদি বলি আমি ব্যাংকে যাচ্ছি, কোনটা হবে প্রিপোজিশন বলেন তো? অ্যাকুজেটিভ হবে। অ্যাকুজেটিভ তো হবেই। কোন প্রিপোজিশনটা হবে, ইন হবে না সু হবে না নাক ইন হবে? হবে ভাইয়া, ইন হবে। কারণ ব্যাংকের ভিতরে বলছেন না। 10 কিলোমিটার দূর থেকে দূরের জায়গার দিকে গেলে আমরা কি বলছিলাম, ইন হবে না সু হবে? হবে ভাই। সো সো তো সু হবে। আর মনে করেন আমি এইখানে আছি, একদম ব্যাংকের কাছে, পাশেই দাঁড়াই আছি, 2-3 মিনিট লাগবে হাইটা যেতে। এখন আমি ব্যাংকে যাব, মানে আমি ব্যাংকের ভিতরে যাব, তখন কি হবে, ইন তখন হবে ইন। তাহলে ইনটা দিয়ে বুঝাই, দিকেও বুঝাই, বাট একটা জিনিসের ভিতরে আপনি যাবেন। আমি ব্যাংকের ভিতরে যাচ্ছি, একটা কাজ আছে আজকে, ওইটাকে ইয়ে করব, কোন একটা ইলেকট্রিক বিল দিব বা কিছু একটা দিব, তখন আমি ইনটা ইউজ করলাম। তাহলে পার্থক্য সু আর ইনের মধ্যে ওটা পার্থক্য হচ্ছে, সু দিয়ে বুঝায় না যে আপনি ভিতরে যাবেন কি যাবেন না, কিন্তু ইন দিয়ে ভিতরে যাওয়াটা বুঝায়। মাইকটা অফ করেন সাজিদ ভাই। ওকে, এইটা। তো এক্সাম্পল গুলা দেখে নেই।
ইস গিয়ে ইন্স কিনো, আমি কিনুতে যাচ্ছি, বা থিয়েটারে, আমি থিয়েটারের ভিতরে যাব মুভি দেখতে, তাহলে এখানে ভিতরে যাবো, এই জন্য ইন। আর ইন্স কেন হয়েছে? দাস কিনু, তাই না? তাহলে ইন আর দাস একসাথে হয়, অ্যাড হলে কি হয়? ইন্স হয়ে যায়। এজন্য আমরা সংক্ষেপে এখানে ইন্স লিখতে পারি। জি গেট ইন দি বা, মানে সে বারে যাচ্ছে, তাহলে ইন, কারণ সে বারের ভিতরে যে হয়তো কিছু পান করবে। ভিয়া গিহেন ইন দেন পার্ক, আমরা পার্কে যাচ্ছি, তাহলে ইন, ভিতরে, পার্কের ভিতরে সীমাবদ্ধ জায়গা, পার্কের একটা বাউন্ডারি থাকে, তখন আমরা ইন ইউজ করব, সুই ইউজ করব না, নাকো ইউজ করব না। ইস গিয়ে ইন দেন ওয়ার্ল্ড, আমরা ফরেস্টে যাচ্ছি, মানে ফরেস্টের ভিতরে হাঁটতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, তাহলে এই ফরেস্টেরও একটা নির্দিষ্ট জায়গা থাকে, পুরা শহরই তো ফরেস্ট হয় না, ফরেস্টের একটা স্পেসিফিক জায়গা থাকে, তখন আমরা ইন ইউজ করব। তারপর ইস গিয়ে ইন দেন অস্টেন, আমরা অস্ট মানে হচ্ছে পূর্ব, পূর্ব দিকে যাচ্ছি। এখানে একটা পার্থক্য আছে, আমরা একটু আগে দেখছিলাম যে দিক হলে নাক ইউজ করা যায়, আবার ইনও ইউজ করতেছি কেন? তো আমি এখানে নাকটা লিখি, আর একটা হচ্ছে ইন লিখি। আমি বললাম যে আমি উত্তর দিকে হাঁটতেছি, আমি শুধু দিকটা বুঝাইছি, যে আমি যে হাঁটতেছি এর দিকটা হচ্ছে উত্তর দিকে, শুধুমাত্র দিক বুঝাইলে আমরা ইউজ করব নাক। আর ইনটা কখন ইউজ করব? আমি বললাম যে আমি উত্তরে যাচ্ছি, আমি বাংলাদেশের উত্তর দিকে জেলা কোনগুলা, রংপুর বা কুষ্টিয়া, ওইগুলো না? তো আমি বললাম যে উত্তর দিকে যাচ্ছে, আমি বাংলাদেশের উত্তরে যাচ্ছি, মানে একটা রিজন, একটা জায়গা, স্থান, উত্তর দিকের কোনো একটা শহর বা কিছু, যখন একটা রিজন বা একটা জিওগ্রাফিক্যাল এরিয়া বোঝাবে, তখন আমরা এই ইনটা দিয়ে ডাইরেকশনটা ইউজ করব, কারণ ওই জায়গাটাতে আমি যাচ্ছি। তাহলে নাক দিয়ে যেই দিকটা বোঝাচ্ছে, ওইটা কার্ডিনাল ডাইরেকশন বোঝাচ্ছে, ওইটা শুধুমাত্র দিক, কোনো একটা লোকেশন বোঝাচ্ছে না, জাস্ট দিকটা বোঝাচ্ছে। আর ইনটা দিয়ে কোনো একটা জিওগ্রাফিক্যাল এরিয়া বোঝাচ্ছে, কোনো উত্তরের দিকে বা দক্ষিণ দিকের কোনো একটা শহর, বাংলাদেশের দক্ষিণে আছে কি বরিশাল, নোয়াখালী, খুলনা, এগুলা। পশ্চিম দিকে আছে কি ধরেন আপনার বাগের, এই কি বলে, কুষ্টিয়া বা রাজশাহীর ওই দিক দিয়ে, এরকম এইভাবে। অথবা ইউরোপের উত্তর দিকে কোন দেশ আছে, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, এগুলা। তো যখন জিওগ্রাফিক্যাল এরিয়া বোঝাবে, তখন আমরা এই কার্ডিনাল ডাইরেকশনগুলোর জন্য আমরা ইন ইউজ করব। এই যে আমি এখানে লিখে দিছি গিওগ্রাফিসে রিগিয়ন। তাহলে ইস গে ইন দেন অস্টেন, আমরা পূর্ব দিকে যাচ্ছি, মানে পূর্ব দিকের কোনো একটা দেশে বা পূর্ব দিকের কোনো একটা শহরে যাচ্ছি, এইটা। ইস গে ইনস বিগো, আমি অফিসে যাচ্ছি, এটা আমার একটা এই যে অফিস, তাহলে অফিস হলে ইন দাস, হয়ে গেছে ইনস। এটা তো ইনের ইউজগুলো হচ্ছে আপনার এই বাংলাগুলো, এগুলো শিখে ফেলবেন যে এই ক্ষেত্রে আমি ইন ইউজ করব, তাহলে আমার ইনগুলা হয়ে যাবে। একটু পর্যন্ত বুঝতে পারছেন কিনা সবাই? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল একটা সেন্টেন্স নিয়ে, বলেন। মানে একটা সেন্টেন্সে ইনের ব্যবহার নিয়ে। হোলেন Sie die Medikamente in der Apotheke? এখানে হচ্ছে যে ইনটা কি হিসেবে ব্যবহার হয়েছে ভাইয়া? ইনটা আপনাদেরকে, আপনি হলেন যে আপনি আpoথিকা থেকে ওষুধগুলা নিয়ে আসেন, তাহলে আপনি আpoথিকার ভিতরে যাবেন না বাইরে থেকে নিয়ে আসবেন? ভেতরে যাব। তাহলে আমরা এই যে বললাম ভিতরে বা মধ্যে গেলে আমরা ইন ইউজ করি। আচ্ছা, মানে তাহলে হচ্ছে যে এখানে বোঝাইছে যে আpotheker ভিতরে গিয়ে ওষুধ নিয়ে আসে, মানে আpotheker হুলেন মানে থেকে বোঝায় এ নাকি? নিয়ে আসা, থেকেই মানে তো ভিতরে একই জিনিস। থেকে আর ভিতরে একই কথা, যে আমি ভিতরে যে বা ভিতর থেকে নিয়ে আসবো, তাহলে আমি ওষুধ আনতে গেলে আpoথিকার ভিতরে যাইতে হবে, যে আনতে হবে। তাহলে আমরা এই যে ভবন, বাড়ি, অফিস, এগুলোর ভিতরে গেলে বা ওই দিকে গেলে, ইন্ডিয়া তো দিকও বোঝায় আবার ভিতরেও বোঝায়, তখন আমরা ইনটা ইউজ করবো, এটা। তো এখানে ইন আর সোর মধ্যে আরেকটা পার্থক্য ছোট করে দেখাই দেই। আমি যদি বলি ইস গিয়ে সোয়া বাঙ্ক, সোয়া বাঙ্ক আমি ব্যাংকের দিকে বা ব্যাংকের কাছে যাচ্ছি, আর ইস গিয়ে ইন দি বাঙ্ক আমি ব্যাংকের ভিতরে যাচ্ছি, তাহলে ইনটা ইউজ করলাম আমরা ভিতরে যাওয়ার জন্য, আর সুটা ইউজ করলাম ওই দিকে যাওয়ার জন্য। আমি ভিতরে যাব কি যাব না এটা আমরা জানি না, এই জন্য। পার্থক্য বুঝতে পারছেন ইন আর সু? এই কোশ্চেন না থাকলে একটু বুঝেন, অনেকের হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, যারা একদম A1 লেভেলের দিকে আছেন তাদের হয়তো অনেকেরই মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা হবে কারণ বুঝতেছি ভাইয়া। কারণ এখানে সব ধরনের লেভেলেরই প্রিপোজিশন নিয়ে কথা হচ্ছে, সো কিছু জিনিস বুঝবেন না, ইটস ওকে। আর আরেকটা হচ্ছে লাস্ট হচ্ছে, আর লাস্ট না, আরো অনেক আছে, প্রিপোজিশন তো অনেক কিছু। আউফ, আউফ মানে হচ্ছে উপরে। এই উপরে কিসের কিসের উপরে? পাহাড়ের উপরে, দ্বীপ, উন্মুক্ত জায়গা, বাজার আর টাওয়ার, এইগুলার উপরে যদি বুঝায়, তাহলে আমরা আউফটা ইউজ করবো। আমি এক্সাম্পল দেখে পরে যাই, আপনারা জাস্ট ইউজ কেসটা শিখে নেবেন বা মনে রাখবেন, দেন এক্সাম্পলগুলা করবেন। ইস গিয়ে আউফ দেন বেয়ার্গ, আমি পাহাড়ের উপর যাচ্ছি,
না, সু হবে না, না খ হবে না, আন হবে না, হবে কি আউফ। আপনি পাহাড়ের উপরে যাচ্ছেন। ইস ভিয়া গিয়েন আউফ দেন মার্কড, মানে আমরা বাজারে যাচ্ছি, এই যে বাজার হলেও আমাদের হয় আউফ। তারপর জি ফেয়ার্ট আউফ দেন দি ইনজেল, সে দ্বীপে যাচ্ছে, তাহলে এই যে দ্বীপ হলেও আমাদের হয় আউফ। এটা তাহলে আমি এখানে আর কেসগুলো বুঝাচ্ছি না, কারণ কোনটা আকুজাটিভ কোনটা ডাটিভ আপনারা যা এখানে আগে আকুজাটিভ ডাটিভের ইয়াতে বললাম। আর আকুজাটিভের ক্ষেত্রে আর্টিকেল কি হয়, যেমন দেয়া বেয়ারটা হয়ে গেছে কি দেন বেয়ার হয়ে গেছে, দেয়া মার্কড হয় দেন মার্কড হয়ে গেছে। কেস হচ্ছে, কেস নিয়ে আর আলোচনা ভাইয়া করতেছি না একটা যেহেতু। কোশ্চেন ছিল। বলেন। ভাইয়া বাজারের দিকে কি স বলা যায়? কি স সুম এখানে দেখছিলাম সুপারমার্ট, না, এটা ওই যে জানিও আউপের অনেকে, জায়গায় বললাম আর কি, এটা আউপের আমি জায়গায় জানি স। অনেকের এই প্রশ্নটা আসবেন, আমরা পরে আসছি সুম সুপারমার্ট পরে আসছিলাম, বাট এখানে আউফ মার্ট কেন, মার্ট একটা উন্মুক্ত জায়গা, সুপারমার্ট একটা বিল্ডিং, সুপারমার্কেট গুলা বিল্ডিং, ওই বিল্ডিং এর হলে ভবন হলে আমরা সুর ক্লাসে দেখেছিলাম যে কোনো একটা সিটির একটা বিল্ডিং এর ভিতর হলে আমরা সু ইউজ করি। তাহলে সুপারমার্কেট হচ্ছে একটা বড় বিল্ডিং বা একটা বড় শপ যেটার ভিতরে সব খাবার পাওয়া যায়, ওইটা উন্মুক্ত জায়গা না, এই জন্য এখানে সু আসবে। এই যে আমরা সুর ক্লাস সুরটাতে দেখে আসছিলাম কই, এই যে প্রতিষ্ঠান মার্ট সুপারমার্ট, এটা যেমন এখানে অনেকগুলো কোম্পানি আছে, যেমন ক্যাফে কাউফল্যান্ড, নেটু, আলদি, রেভে, এগুলা সবগুলা কিন্তু প্রতিষ্ঠান বা খাবারের প্রতিষ্ঠান বিক্রি করে বাজারের মতো। সো এগুলাকে আমরা সু দিয়ে বলবো। আর শুধু মার্ক, মানে মার্ক বলতে এখানে জার্মানিতে ওপেন মার্কেট যেগুলা ওগুলা বোঝায়। ওপেন মার্কেট যেমন ওইখানে ধরেন উইকের বিশেষ কোনো একটা দিনে শহরের সিটি সেন্টারে যে খোলা জায়গা চত্বর থাকে, ওইখানে যারা কৃষক আছে তারা নিজেদের গাড়ি বা ভ্যানে করে প্রোডাক্ট এনে ওইখানে স্টল করে ওইখানে বিক্রি করে, ওইগুলাকে মার্ক বলে। তো ওই মার্ক হলে ওইখানে আউফটা আসবে। এটা আরেকটা হচ্ছে আন, আন মানে হচ্ছে ধারে বা পাশে বা সংস্পর্শে, কাছে যায়। আমি ধরেন জলাভূমি বা নদী, এটা সবসময় পানি সম্পর্কিত দেখেন আনটা। আমি কোন একটা জলাভূমি বা হ্রদ বা লেকের কাছে যাচ্ছি বা নদীর পাশে যাচ্ছি বা সমুদ্রের পাশে বা সমুদ্র সৈকতে যাচ্ছি, ওইগুলা হলে এখানে আমাদের আনটা ইউজ হবে। তো এক্সাম্পল দেখাই দেই, ইস গিয়ে আন দেন জি, আমি হ্রদের দিকে যাচ্ছি। জার্মানিতে অনেক বড় বড় সুন্দর সুন্দর হ্রদ আছে, যেমন কি বলে বোর্ডেন জি, তারপর এখানে কনিক জি, অনেক সুন্দর সুন্দর জায়গা। ওই জি মানে হচ্ছে হ্রদ, বড় বড় হ্রদ, পাশে পাহাড় থাকে, পাহাড়ের ভিতরে পানি একদম নীল, অনেক সুন্দর। ওইগুলার দিকে অনেকেই উল্লাপ করতে যায়। তো ইস গিয়ে আন দেন জি, আমি হ্রদে যাচ্ছি, তাহলে এখানে আন হচ্ছে। তারপর ভিয়া ফারেন আন দি কুস্টে, কুস্টে মানে হচ্ছে সমুদ্র তটে, মানে সমুদ্র সৈকতের দিকে আমরা যাচ্ছি, তাহলে আন, এখানে আন হচ্ছে। আনটা আরেকভাবে মনে রাখা যায়, পানি সংক্রান্ত সব জায়গাতে আন ইউজ করতে পারেন, দেখেন সবখানে পানি আছে, জলাভূমি, নদী, সমুদ্র সৈকত, সবখানে পানি আছে, তো পানি থাকলে এখানে আনটা ইউজ করতে পারেন। এটা আর আরেকটা স্পেশাল কেস দেখাই দিই, সেটা হচ্ছে আমি বললাম যে আমি সমুদ্রে যাচ্ছি, এটা দিয়ে কি বুঝেন আপনারা? আমি কি সমুদ্রের ভিতরে যাচ্ছি না? আমি বা ধরেন আমি ঢাকায় বাস করি, এখন আমি সমুদ্রে যাচ্ছি বলতে আমি কক্সবাজারের দিকে যাচ্ছি, তাই না? আমি যদি বলি আমি সমুদ্রে যাচ্ছি, তাহলে কাছে যাচ্ছি। যদি কাছে যান বা ধারে যান তখন আন ইউজ হবে। আর আপনি মনে করেন সমুদ্রের পাড়ে আছেন, এখন সমুদ্রের ভিতরে লাফ দিবেন পানিতে, তাহলে সমুদ্রের মধ্যে চলে গেলেন না, পানির মধ্যে। ওই মধ্যে হলে আমরা কোনটা ইউজ করছিলাম একটু আগে, ইন্না, ব্যাংকের ভিতরে, বাজারের ভিতরে। তো আপনি যদি সমুদ্রে লাফ দেন তখন কিন্তু এখানে আবার ইন চলে আসবে। এয়া স্প্রিংড, স্প্রিং এর মানে লাফ দেওয়া, ইনস মেয়া, সে সমুদ্রে লাফ দিচ্ছে, তো এইখানে সমুদ্রের ভিতরে চলে গেল সে, তখন আমার ইন প্রিপোজিশনটা আসবে। তাহলে আপনি সমুদ্রে যখন লাফ দিচ্ছেন তখন কি হয়ে গেল, ইনটা হয়ে গেল। আর আপনি যদি সমুদ্রের দিকে বাজি, এখানে আমি দেখবেন আন, এখানে আপনি দাস, এই যে আন দাস মেয়া, এখানে মেয়াটা ইউজ করতাম তখন এখানে আন হইতো, কারণ আপনি সমুদ্রের দিকে যাচ্ছেন। আর সমুদ্রের ভিতরে গেলে আপনি এক হয়ে গেল ইন। আপনি ধরেন নদীর ধার দিয়ে হাঁটতেছেন, তাহলে আন। আপনি নদীতে গোসল করতেছেন তখন হয়ে যাবে আবার ইন। এটা তো এগুলা শেষ, রিস্টুং প্রিপোজিশন শেষ, আমাদের ক্লাস মোটামুটি শেষ। আর কিছু আছে ভেয়ার মিট প্রিপোজিশন, এখানে বোঝানোর কিছু নাই, মুখস্থ জিনিস। তো সারসংক্ষেপে যদি আমরা বলি, রিস্টুং প্রিপোজিশন হচ্ছে নাক, সু, ইন, আউফ আর আন। নাক ইউজ হয় কোনো দেশ, শহর বা এগুলার দিকে গেলে, সু ইউজ হয় কোনো মানুষ, প্রতিষ্ঠান, অনুষ্ঠান এগুলার দিকে গেলে, ইন ইউজ হয় কোনো একটা দিকে গেলে বাট ওইটার ভিতরে গেলে, যেমন কোনো একটা ভবন বা সীমাবদ্ধ জায়গা, যেমন পার্ক, পার্কের ভিতর দিয়ে আপনি হাঁটছেন। আউফ হয় কোন একটা
পাহাড়, দ্বীপ, বাজার বা উন্মুক্ত জায়গার দিকে গেলে আন হয় আপনি জলাভূমির দিকে গেলে বা পানি সংক্রান্ত যে জিনিসগুলো আছে ওইগুলার দিকে গেলে এগুলো হচ্ছে আন হয়। এটা আজকে অনেক ইনফরমেশন দিলাম, কারণ আজকের ক্লাসটা আমরা ক্লাসে এইভাবে পড়াই না, এক এক দিন এক একটা প্রিপোজিশন পড়াই। তো আজকে শুধু প্রিপোজিশনের ক্লাস হওয়াতে সবকিছু একসাথে হয়তো হয়তো অনেক কিছু মাথার উপর দিয়ে যাইতে পারে, বাট ভিডিওটা আপনারা পাবেন আগামীকালকে ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে অথবা আমাদের ফেসবুক পেজে ভিডিওটা আপলোড করাবো, এখান থেকে দেখে নিতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন। তো আস্তে আস্তে সবগুলো পেয়ে যাবেন। আর শিটগুলা বা কোর্স মেটেরিয়ালগুলো এগুলো শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্য, সো আপনাদেরকে এটা শেয়ার করতে পারতেছি না, সেই জন্য দুঃখিত। লাস্ট এখানে উবুংটা আর করলাম না, অলরেডি রাত 11টা বেজে গেছে, এটা স্কিপ করলাম, আপনারা কইরেন। আর লাস্ট ক্যাটাগরি যেটা সেটা হচ্ছে ভার্বেন মিট প্রিপোজিশনের কিছু ভার্ব আছে জার্মান ভাষা, ওইটার লিস্টও আমাদের কাছে আছে, গুগল করলেও পাবেন। ওই ভার্বগুলা স্পেসিফিক একটা প্রিপোজিশন নিয়েই বসে, ওইটা মুখস্থ। যেমন জিস ফ্রয়েন আউফ মানে ভবিষ্যতের জন্য কোনো একটা কিছু নিয়ে আনন্দিত, অথবা ডেন ক্যান আন কোনো কিছু নিয়ে চিন্তা করা। আপনি যদি বলেন যে আমি এটা নিয়ে চিন্তা করতেছি, আপনি ডেন ক্যান ভার্বটা আনছেন, তার মানেই আপনি পরে আন বসাইতে হবে, মানে এটা মুখস্থ জিনিস। ভার্বের সাথে ওই প্রিপোজিশনটা সেই মিলে একটা অর্থ প্রকাশ করে। তো আপনি যদি ওই অর্থের জন্য ভার্বটা ইউজ করেন তাহলে অফকোর্স আপনাকে এই প্রিপোজিশনটা বসাইতে হবে। এটা লিস্ট আছে, ভার্বের প্রিপোজিশনের লিস্ট আছে, ভার্বেন মিট প্রিপোজিশনের ওই লিস্ট থেকে ডিরেক্ট মুখস্থ করে ফেলবেন যে ডেঙ্কেন আন মানে কারো বা কোনো কিছু নিয়ে ভাবা। এই যে ইস ডেঙ্কে ভাই টোটাল কয়টা আছে? আছে, আপনার শীটটা গণি নাই তো, ওইভাবে আছে, অনেকগুলো আছে, দেখাই দিব, বা দেখানোর এখন সুযোগ নাই, ক্লাসে দেখাবো। ভাই এগুলা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো? ওই যে অ্যাপ্রোপ্রিয়েট, এক্স্যাক্টলি ইংলিশে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলি, সেইটাই। তারপর স্যার বার্টেন আপনাদের কোর্স সম্পর্কে একটু আইডিয়া দিলে ভালো হতো। ক্লাসটা শেষ করি আগে, আর কোর্স সম্পর্কে বিস্তারিত জানলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন বা কল দিতে পারেন। আপনি যদি একটু বলে দিতেন তাহলে একটু সুবিধা হতো, এই জায়গা থেকে একটু হালকা ধারণা পাইলাম। শেষ করে একটু বলতেছি। ভার্টেন আচ্ছা। আউফ মানে অপেক্ষা করা। আমি বললাম যে ভিয়া ভার্টেন আউফ দেন বুস, আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি। তো এখানে ভার্টেন ভার্বটা আনছি, তাহলে অফকোর্স আমার এখানে আউফ শব্দটা প্রিপোজিশনটা বসাইতে হবে। আর আউফ আমরা কোন প্রিপোজিশন পরে আসছিলাম? আকুজাটিভ প্রিপোজিশন। তাহলে দেয়া বুসটা হয়ে গেছে, দাস বুস হয়ে গেছে কি, দেয়া বুসটা হয়ে গেছে দেন বুস। তাহলে একার দ্বারা অনেক রুলস পড়তে পারে এইটার জন্য, বাট এগুলো যদি পারেন তাহলে অটোমেটিক বসাইতে পারবেন। জিস এয়া ইনান আন মানে মনে রাখা বা স্মরণ করা, তাহলে এয়া ইনান মানে রিমেম্বার, টু রিমেম্বার মনে করা, ওইটার সাথে আন প্রিপোজিশনটা চলে আসে। তো এরকম ভার্বগুলা, এই যে হেল্প এন্ড বাই মানে সাহায্য করা, স্প্রেশন মিট কারোর সাথে কথা বলা, আমি বললাম যে আমি আমার শেফের সাথে কথা বলতেছি, তাহলে স্প্রেশে স্প্রেশে আমি কথা বলতেছি। এখন এই ভার্বটার সাথে মিটটা অটোমেটিক আসবে, আমার শিখে রাখতে হবে মিট। এখন আমি শেফ মানে বস, এটা হচ্ছে মাস্কুলিন জেন্ডার, তাহলে দেয়া শেফটা হয়ে যাবে কি ড্যাম শেফ, তাই না? তাহলে এখানে এই মিটটা আসছে কেন? কারণ এই এক্সপ্রেশন ভার্বটাই মিটটাকে নিয়ে আসছে, এইটা আমি একটা আইটেমে বুঝলাম। আবার মিটটা আমরা পরে আসছি ডাটিভ প্রিপোজিশন, তাহলে দেয়া শেফটা কি হয়ে গেছে, এখন ড্যাম শেফ হয়ে গেছে। এখানে দুইটা প্রিপোজিশনের রুলস একসাথে পড়ছে এটা। তো এখানে আমরা ভার্বের সাথে প্রিপোজিশনের যে কম্বিনেশনটা ওইটা আমাদের মুখস্থ থাকতে হবে। তারপর টাইল নেম এন্ড আন মানে অংশগ্রহণ করা। আপনারা যে আমার অনলাইন কোর্সে জয়েন করেন, এটা হচ্ছে টাইল নেম এন্ড এরপরে আন ইউজ করতে হবে, আন এই যে অনলাইন কোর্স, এরকম ডয়েচ কোর্স, এরকম আরো কিছু আছে। ট্রাউম মানে স্বপ্ন, আর ট্রাউমেন মানে স্বপ্ন দেখা, ফন মানে স্বপ্ন দেখা, জিস ফ্রয়েন উবা মানে বর্তমান বা অতীতের জন্য আনন্দিত হওয়া, কোন একটা কিছুর জন্য আনন্দিত হওয়া। আংস্ট হাবেন ফুয়াক ভয় পাওয়া, ধরেন আমি অন্ধকারকে ভয় পাই, হিসাবে আংস্ট ফুয়া, এই যে ডুঙ্কেল মানে হচ্ছে কি ডার্ক, তাহলে আমি অন্ধকারকে ভয় পাই, আমার অন্ধকারের জন্য ভয় আছে। তাহলে এই ভার্বগুলা তার সাথে তার প্রিপোজিশনটাকে মুখস্থ করে নেবেন এইটা। তো এই হচ্ছে আমাদের একদম লাস্ট ক্যাটাগরিটা। এখানে কোনো কিছু বোঝার নাই, শিখার জিনিস। ভার্বের সাথে তার প্রিপোজিশনটা শিখে ফেলবেন অর্থসহ, তাহলে যখনই এই ভার্বটা ইউজ করবেন তখনই ওই প্রিপোজিশনটার সাথে বসাই দিতে হবে এটা। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের শেষ। আমি যদি আরেকবার সামারাইজ করি আজকের ক্লাসটা, 2 ঘন্টা 5 মিনিট হয়েছে।
আজকের ক্লাসটাতে আমরা কি দেখলাম? সব ধরনের প্রিপোজিশন দেখলাম। একদম শুরুতে আমরা দেখছিলাম হচ্ছে টেম্পোরালে প্রিপোজিশন, মানে সময় নিয়ে যে প্রিপোজিশনগুলো কথা বলে। 2 নাম্বার আমরা দেখছি লোকালে প্রিপোজিশন, মানে জায়গা নিয়ে যেখানে কথা বলে। ওইখানে আমরা দেখছি কিছু আছে আকুজাটিভ, কিছু আছে ডাটিভ, আবার কিছু আছে ভেক্সেল প্রিপোজিশন। তো আকুজাটিভ প্রিপোজিশনগুলো আমরা আলাদাভাবে দেখছি, ডাটিভ প্রিপোজিশন আলাদাভাবে দেখছি, বোনাস হিসেবে আমরা গেনেটিভ প্রিপোজিশনও দেখছি। তারপর আমরা দেখছি হচ্ছে ভেক্সেল প্রিপোজিশন, যে প্রিপোজিশনগুলো যদি গতি বুঝায় সে আকুজাটিভ হিসেবে কাজ করে, যখন সে স্থিতি বুঝাবে তখন সে ডাটিভ হিসেবে কাজ করে, এই জন্য তার নামই হচ্ছে ভেক্সেল প্রিপোজিশন। তারপর আমরা কি দেখলাম? রিক্সটুংস প্রিপোজিশন গুলা দেখছি, যে ডাইরেকশন যে বুঝায়, ডাইরেকশন, যে আমি ঢাকার দিকে যাচ্ছি, আমি সমুদ্রের দিকে যাচ্ছি, এইগুলা রিক্সটুংস প্রিপোজিশন দেখছি। আর সবশেষে আমরা দেখছি হচ্ছে ভার্ব এন্ড মিট প্রিপোজিশন, কিছু ভার্ব আছে, ওই ভার্বগুলা ও সবসময়ই তার প্রিপোজিশনটাকে নিয়ে বসে। এটা তো আপনাদেরকে যদি আমার কোর্স সম্পর্কে একটু বলি, আমাদের কোর্সের কোর্স মেটেরিয়াল বা কিভাবে পড়ানো হয়, পড়ার ধরন আপনারা অলরেডি দেখলেন, আমাদের স্লাইডগুলোর ধরন দেখলেন, এগুলো সব স্টুডেন্টদেরকে দিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি আমাদের শিট আছে গ্রামারের প্রচুর, প্রতিটা আইটেমের জন্য আমরা শিট দিয়ে দিই, প্লাস এক্সারসাইজ দিয়ে দেই, এবং সাথে কোর্স মেটেরিয়ালও দিয়ে দেই পরীক্ষার জন্য। অনেককে আমাদের যখন A1 কোর্সগুলো হয়, প্রতিটা কোর্সের শেষে 3টা এক্সাম প্রিপারেটরি ক্লাস থাকে আর 3টা মক টেস্ট থাকে। তো এক্সাম প্রিপারেটরি ক্লাসগুলোতে আমরা এক্সাম সম্পর্কিত সবকিছু বুঝাই দিই 3টা ক্লাসে, এবং 3টা মক টেস্ট নেই। তার পাশাপাশি প্রতিটা গ্রামার আইটেমের আমাদের এই যে আজকে প্রিপোজিশন করলাম, এই প্রিপোজিশনের শিটটা আপনাদেরকে একটু দেখাই। এই যে প্রচুর এক্সাম্পল সহ, প্রতিটা জিনিসের এক্সাম্পল সহ আমাদের শিটগুলো আছে। এগুলা অনেকে প্রিন্ট করে নেন, তাহলে বইয়ের মতো হয়ে যায়, সুন্দর বই হয়ে যায়। এই প্রিপোজিশনগুলো এখানে আকুজাটিভ ডাটিভ প্রিপোজিশনগুলো আছে, তারপর এখানে ভেক্সেল প্রিপোজিশনগুলো আছে। আমাদের শিটগুলো একটু দেখাই দিলাম আপনাদেরকে আর কি। আর স্লাইডটা আজকে আপনারা দেখলেনই। তো আমাদের নেক্সট মান্থে অক্টোবরের 11 তারিখ থেকে আমাদের A1 এর একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, 2 মাসের কোর্স ফি হচ্ছে 6,500 টাকা। সপ্তাহে 3 দিন করে ক্লাস, শনি, সোম এবং বুধবার বাংলাদেশ সময় রাত 9টা থেকে 11টা। আর এরপর দিন 12 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের A2 একটা ব্যাচ। A2টা হয় রবি সোম বুধ, রবি মঙ্গল বৃহস্পতি, আর A1টা হয় শনি সোম বুধ, 3 দিন করে। ওইটাও 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা করে ক্লাস, 2 মাসের ইন্টেন্সিভ কোর্স ফি হচ্ছে 8,500 টাকা। আর কেউ A1 আর A2 কোর্স যদি একসাথে নিতে চান, তাহলে A2 কোর্সের উপর 1,000 টাকা ডিসকাউন্ট আছে। আর আমাদের B1 এর নতুন ব্যাচ শুরু হবে হচ্ছে নভেম্বর মাসের ফার্স্ট উইকে, 1 তারিখ থেকে ইনশাল্লাহ। ওইটা 3 মাসের কোর্স থাকবে, সপ্তাহে 4 দিন করে ক্লাস হবে, 1 ঘন্টা করে। ওইটার কোর্স হচ্ছে 10,500 টাকা। এটা তো আপনারা আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে, আশা করি আপনারা আমাদের স্কুলে আসবেন, পড়াশোনা করবেন, বা আমাদের স্কুল সম্পর্কে জানবেন। আরো আমাদের ক্লাসগুলো পাবেন ইউটিউবে, অনেক ক্লাস, ডেমো ক্লাস আপলোড করা আছে। আমাদের ফেসবুক পেজে অনেক ক্লাস আছে, অনেক হুরেন টেস্টগুলো আছে, বিভিন্ন এক্সপ্রেশনগুলো আছে। আপনারা দেখবেন, আমাদের ফেসবুক পেজে চোখ রাখবেন। আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ফেসবুকেও মেসেজ করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি মেসেজ বা কল করতে পারেন। আমাদের স্কুলটা হচ্ছে জার্মানি থেকে অনলাইনে সরাসরি পরিচালনা করা হয়। জার্মানি আমি কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আছি, আর আমি হচ্ছে B2 সার্টিফাইড। সো আপনাদেরকে আমি B1 পর্যন্ত ক্লাসগুলো করাবো ইনশাল্লাহ।